জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি গুমের ভুক্তভোগী পরিবারকে মূল্যায়ন করেছেন। আমার বোন সঞ্জয় ইসলাম তুলি যেভাবে সোচ্চার ছিলেন এই বিচার নিশ্চিত করার ব্যাপারে ঠিক একই আপোষহীন অবস্থানে থাকবেন। আমাদের লক্ষ্য এর পরের জীবন সাফল্য। সুতরাং এই বাড়িগেটে আমাদের কোনো লক্ষ্য ছিল না। সুতরাং এটা আমাদের জন্য নতুন কোনো ঘোষণা নয়। উনি খুব কমই বলেছেন আমরা এর চেয়ে বেশি স্বচ্ছতা আমরা প্রমাণ দেখাতে পারবো বলে আমার বিশ্বাস। ঢাকা 14 আসনে আপনাকে নমিনি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি এই আসনে ঘুরছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। এখন পর্যন্ত আপনি কি রেসপন্স পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। আমরা যখন 300 নারীদের জন্য একটি মত বিনিময় সভার আয়োজন করি, সেখানে 500 চলে আসে। আমরা এখন যেখানে বসে আছি এখানে আজকে বিকেলে আমাদের নারী কর্মীদের নিয়ে একটি মত বিনিময় সভা ছিল। এটি জায়গার যা ক্যাপাসিটি বেশি আমরা দেখেছি এখানে এসছে। তো আমি যখন মাঠে যাচ্ছি সবচেয়ে বেশি আমি নারী ভোটারদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি। এরপর সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি তরুণদের কাছ থেকে, যারা এর আগে কখনো ভোট দেয়নি। এবং আমরা জানি যে দেশব্যাপী একাধিক সমীক্ষায় উঠে এসছে যে প্রায় 42% বাংলাদেশের ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। তাদের অধিকাংশই আগে কোনোদিন ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং তারা অধিকাংশই তরুণ। এই তরুণ প্রথম যারা ভোট দেবে এই নির্বাচনে, তাদের থেকে এরপরে তাদের থেকে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি তরুণদের কাছ থেকে, ফার্স্ট টাইম ভোটারদের কাছ থেকে। এরপর আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী এবং বঞ্চিত মানুষদের কাছ থেকে, বস্তিবাসী। আমাদের খুব কাছে একটি ইউনিয়ন রয়েছে, কাউন্দি ইউনিয়ন। ঢাকা শহরে এত কাছে হওয়া সত্ত্বেও সেখানে কোনো সড়ক যোগাযোগ নেই, যার জন্য এখানে জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। আর আমাদের আরেকটি ইউনিয়ন আছে আমাদের নির্বাচনী আসনের মধ্যে, বনগাঁও। এই প্রান্তিক জনপদ, শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, এরপরে আমরা তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। কারণ তারা মনে করে যে তারা বঞ্চিত, তারা মনে করে যে এই সমাজ তাদেরকে তাদের প্রাপ্য দিচ্ছে না। তারা এমন কাউকে চাচ্ছে যারা পরিবর্তন চায়, তাদের অধিকার তারা ফিরে পাবে, যার মাধ্যমে আমরা এই বঞ্চিত মানুষদের কাছ থেকে এরপরে সাড়া পাচ্ছি। এই যে বঞ্চিত মানুষগুলো, আপনারা এদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা সবার আগে প্রতিশ্রুতি দিচ্ছি যে স্বচ্ছতা, সরকারি অনুদান কত পাচ্ছি, সেটা কোথায় ব্যয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এবং যেখানে ব্যয় হচ্ছে সে এই ব্যয় আমরা যে দাবি করবো সেটার প্রমাণটা কি, ভাউচার এবং খরচের খাত, এগুলোর ব্যাপারে আমরা 100% শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব। আমরা প্রকাশ করব সরকার অনুদান আমরা কত পাচ্ছি, সেটা কীভাবে ব্যয় করছি, কোথায় ব্যয় করছি, কাকে দিচ্ছি। এই স্বচ্ছতার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমাদের অবকাঠামো উন্নয়ন। কাউন্দি ইউনিয়ন আমাদের সবচেয়ে উপেক্ষিত জনপদ, সেখানে একটি ব্রিজ প্রয়োজন। আমরা অঙ্গীকার করছি সরকারের সাথে, মানুষকে সাথে সরকারের আমরা সরকারের কাছে এটিকে নিশ্চিত করব যেখানে একাধিক ব্রিজ যেন নির্মিত হয়। তৃতীয় যে জিনিসটি এখানে সবচেয়ে বেশি মানসিক কষ্ট হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্যাপক মাদকের বিক্রি, কেনাবেচা চলছে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কিশোর গ্যাং, চাঁদাবাজি এই এই এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। তারা চাচ্ছে যে এটা বন্ধ হোক, এবং এটা আমাদের অঙ্গীকার যে আমরা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, বাড়ি মালিক, মসজিদ কমিটির সদস্য, শিক্ষক এবং আপনার জনগণকে নিয়ে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমাদের যেটি অঙ্গীকার সেটা হচ্ছে অবকাঠামোর, আমাদের এই বেশিরভাগ এলাকায় রাস্তাগুলো শুরু, কোনো ইমার্জেন্সিতে এখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, একটি ফায়ার ট্রাক ঢুকতে পারে না। আমরা সরকারি প্রকল্পগুলো এমনভাবে এখানে করার চেষ্টা করব যাতে রাস্তাগুলো আমরা বড় করতে পারি। আর আমাদের যুব সমাজের প্রতি আমাদের অঙ্গীকার হচ্ছে এখানকার ছাত্র সমাজ, তরুণ সমাজদের একটি সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ঢাকা শহরে আপনারা জানেন যে 48টি ওয়ার্ডে কোনো মাঠ নেই, তার অধিকাংশে আমার এই ঢাকা 14 সরকারের প্রকল্প আমরা সরকারের সাথে সমন্বয় করে এখানে আমার এই নির্বাচনী আসনে 6টি সিটি কর্পোরেশন ওয়ার্ড, এখানে নিম্নতম আমরা যেন 6টি মাঠ করতে পারি, সেজন্য সরকারের সাথে আমরা সমন্বয় করে এটি করার চেষ্টা করবো যাতে আমাদের যুব সমাজ একটি সুস্থ বিনোদনের জায়গা পায়, তাদের যথাযথ শিক্ষা এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং সর্বশেষ হচ্ছে বস্তিবাসী যারা আছে তারা খেটে খাওয়া মানুষ, তাদের শ্রমে আমাদের এই অর্থনীতির চাক্কা সচল রয়েছে। তারা যদি পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক
বাসা বাড়িতে যে গৃহ পরিচারিকা থাকেন, তারা যদি কাজ বন্ধ করে তাহলে আমাদের জীবন অচল হয়ে পড়বে। কিন্তু এই খেটে খাওয়া মানুষদের প্রতি চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। তারা সরকারি হাসপাতালে যাওয়ার সময় তাদের নাই, অনেক দূরে দূরে, আর ব্যক্তিগত বেসরকারি হাসপাতালে যাওয়ার সমর্থ তাদের নেই। তাদের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প একাধিক আয়োজন করেছি এবং ইনশাআল্লাহ আমরা এটা করতে থাকবো। এবং জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রান্তিক জনপদে, বিশেষ করে বস্তিবাসী এবং ইউনিয়নবাসী যারা আছেন, তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া আমাদের একটা অন্যতম অঙ্গীকার ইনশাআল্লাহ। চিকিৎসা ব্যয় যে বাড়লো বাংলাদেশে, এটা তো এই প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে এই ব্যয় মেটানো সম্ভব না। সেই ক্ষেত্রে কোনো পরিকল্পনা? আমরা মনে করি যে আমাদের যে বরাদ্দ রয়েছে সেটা যদি স্বচ্ছভাবে, দুর্নীতিমুক্তভাবে, সঠিক খাতে ব্যয় করা যায় তাহলে এর মাধ্যমে আরও অনেক বেশি অর্জন করা সম্ভব। আমরা ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখছি যে ডাকসু, চাকসু, রাকসু তারা খুব অল্পে অনেক কাজ করতে পারছে, কারণ এখানে স্বচ্ছতা রয়েছে। তাদের এখানে দুর্নীতির আশ্রয় তারা নিচ্ছে না এবং তারা দাবি করছে যে কোনো রকম রাষ্ট্রীয় অনুদান ছাড়াই এই কাজগুলো তারা করছে। এটা প্রমাণ করে যে আমাদের সীমিত যা উপায় উপকরণ রয়েছে এটা যদি স্বচ্ছভাবে, সঠিকভাবে, দুর্নীতি মুক্তভাবে ব্যবহার করা যায় তাহলে আমরা খুব অল্পেই অনেক কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাজেট জুটি যা বরাদ্দ সেটা যদি সঠিক খাতে ঠিকমতো ব্যবহার করা হয় তাহলে আমরা হয়তো খুব অল্পেই আমরা আমাদের যে প্রান্তিক মানুষ তাদেরকে ন্যূনতম চিকিৎসা সেবা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি রাস্তাঘাটের কথা বলছিলেন, আপনার এই যে 14 আসনে রাস্তার উপরে ফুটপাতে যে মানে হকাররা বসে থাকে, রাস্তার মানে বড় অংশ হকারদের দখলে থাকে, চলাচলের ক্ষেত্রে বিঘ্ন হয়, এই ক্ষেত্রে কি আপনার কোনো পরিকল্পনা আছে? এই হকারদের নিয়ে কি করবেন? এই রাস্তা পরিষ্কারের জন্য কি করবেন? প্রথমত হচ্ছে এই ফুটপাত দখল করে যে ব্যবসার কেন্দ্র গড়ে উঠেছে এটা পুরোটা অবৈধ। আর অবৈধ ব্যবসা তখনই হয় যখন রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা এই অবৈধ ব্যবসার ছত্রছায়া প্রদান করেন। তাদের ছত্রছায়ায় এই অবৈধ ব্যবসার প্রসার হচ্ছে। প্রথমত এটিকে এমন ব্যক্তিকে রাজনৈতিক ক্ষমতায়ন করতে হবে যারা বৈধ পন্থায় ব্যবসা করবেন এবং উৎসাহিত করবেন, অবৈধ ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দেবেন না। যদি এতটুকুই হয় তাহলে এটার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। হকারদের আমার বিশ্বাস সরকারের মাধ্যমে এদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। তাদেরকে যদি আমরা সঠিকভাবে আগে থেকে ইনফর্ম করতে পারি যে এই সুযোগটার ব্যবস্থা আর নেই। তারা সবাই ক্ষুদ্র বিনিয়োগ করে থাকেন এখানে, তারা বেশিরভাগই মাসিক বিনিয়োগে বিশ্বাসী। এই মাসে বিনিয়োগ করেন, এই মাসে বিনিয়োগটা উঠে নেয়। আরও আছে যারা সাপ্তাহিক বিনিয়োগে বিশ্বাসী, যে এই সপ্তাহে বিনিয়োগ করছেন, এই সপ্তাহে উঠিয়ে নিচ্ছেন। এমন আছে যারা দৈনিক বিনিয়োগী, মানে সকালে বিনিয়োগ আবার রাতে উঠিয়ে নিচ্ছেন। তাদেরকে যদি সময় দেওয়া যায় এবং বলা যায় যে এই অবৈধ ব্যবসার সুযোগ নেই, তারা তাদের বিকল্প খুঁজে নেবে। সরকার যদি তাদেরকে সহায়তা দিতে পারে তাহলে আরও ভালো। পরিকল্পিতভাবে যদি তাদের একটি মার্কেটের ব্যবস্থা করে দেওয়া হয় যে যারা এখানে আছেন তারা এখানে ব্যবসা করতে পারবেন। যথেষ্ট সরকারি জায়গা রয়েছে, অনেক খালি জায়গা রয়েছে যেখানে অপরিকল্পিতভাবে একটি মার্কেট হয়ে আছে, যেটি অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা অগ্নিকাণ্ডে অনেক জীবনের ক্ষয়ক্ষতি হতে পারে। সেখানে সিটি কর্পোরেশন, বাংলাদেশ সরকার উদ্যোগ নিলেই এই লোকদের পুনর্বাসন হওয়া সম্ভব। আপনি গুম থেকে ফিরে এসেছেন, মানে অল্প সময়, প্রায় 1 বছর একটু বেশি। তো এই সময়ের মধ্যে আপনার শারীরিক কন্ডিশন কেমন, বা এই রাজনীতিতে দৌড়াদৌড়ি, মানে ওয়ার্ক করা, প্রচারণা চালানো, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, শারীরিকভাবে আপনি কতটুকু ফিটনেস আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া। আমার ডাক্তাররা খুবই আশাবাদী। আমার যে অল্প সময়ে সৃষ্টিকর্তা আমাকে সবল করে তুলেছেন, এটি সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো। আলহামদুলিল্লাহ, আমি যত দিন যাচ্ছে মানুষের কাছে যাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি মনে করি এটা আমার প্রতি একটি হিলিং এফেক্ট হিসেবে কাজ করছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর তাওয়াক্কুল করে বলতে পারি যে আমি সুস্থ আছি। যদিও আমার চিকিৎসা চলছে, আমি বিশ্বাস, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে আমি সক্ষম হচ্ছি এবং আমি তারা যে আমার উপর আমানত রাখছে সেটা আমি বাস্তবায়ন করতে পারবো। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে এই যে মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামে আমরা নেমেছি, এই কাজে আমি একা নই। আমার সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত কর্মী বাহিনী, এমন ভাই ও বোনেরা
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, একটি টিম হিসেবে কাজ করছি। মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মীরা কাজ করছেন তারা সবাই নিবেদিত, তারা সমাজে সম্মানিত, তারা কোনো ধরনের চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখলের মতো অসামাজিক কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নেই। মাদক ব্যবসায় ছত্রছায়া দেওয়া, কিশোর গ্যাংদেরকে প্রোটেকশন দেওয়া, এরকম কোনো কিছুর সাথে তার সম্পৃক্ত নেই। এই টিম হচ্ছে আমার কনফিডেন্স একটি অন্যতম উৎস। যে আমার সঙ্গে যে ভাই বোনেরা রয়েছে তারা সবাই নিষ্ঠাবান, সবাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, আল্লাহ ছাড়া কারো কিছু চান না। এই টিমটাই আমার কনফিডেন্সের উৎস, এবং তাদেরকে যখন আমি পাশে পাচ্ছি তখন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে জনগণের আস্থা এবং তাদের যে সেবা দেওয়া প্রয়োজন সেটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি গুম ফেরত, আপনি ভুক্তভোগী একজন, আপনি এখানকার জনপ্রতিনিধি হওয়ার দৌড়াচ্ছেন, আর একজন আপনার প্রতিদ্বন্দ্বী সে এই যারা গুম হয়েছে, খুন হয়েছে তাদের ব্যাপারে জনমত সৃষ্টির জন্য সারা দেশে বিদেশে কাজ করছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত তুলি আপা, তার সম্পর্কে আপনি কি বলবেন? আমার বোন সঞ্জিনা ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি অকুতোভয় কণ্ঠস্বর। তার ব্যক্তিত্ব, তার পরিবার, সুমন ভাইয়ের পরিবারের সাহস এবং সংগঠনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার, আমার পরিবার সবাই একটি কথা বলার জায়গা পেয়েছিল। এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি গুমের ভুক্তভোগী পরিবারকে মূল্যায়ন করেছেন। আমার প্রথম আশা থাকবে যে এই যে গুমের বিচার শুরু হয়েছে, এই বিচার নিশ্চিত করার ব্যাপারেও ওনারা ঠিক একইভাবে আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি যেভাবে সোচ্চার ছিলেন, যেভাবে আপসীন অবস্থান আছেন, উনি বাংলাদেশ উনি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল এই বিচার নিশ্চিত করার ব্যাপারে ঠিক একই আপসীন অবস্থানে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আমার বিশ্বাস, আমার বোন সঞ্জিদা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমি একটি নতুন ধারার রাজনীতি প্রবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করা নিয়ে। অবশ্যই আমরা প্রতিদ্বন্দ্বী, আমাদের প্রতিযোগিতা, রাজনৈতিক প্রতিযোগিতায় আমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবো কে বেশি করতে পারে, কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবাদানের মধ্যে। আমার বোন সঞ্জিদা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমি একটি নতুন ধারার রাজনীতি প্রবর্তন করতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ, যেখানে আমাদের প্রতিযোগিতা হবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা কে কত বেশি মানুষকে সেবা করতে পারে, কে কত বেশি মানুষের সমস্যার সৃজনশীল একটি সমাধান দিতে পারে, কে কত বেশি মানুষের দ্বারে দ্বারে যেতে পারে। এখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না সহিংসতা, থাকবে না ব্যক্তিগত আক্রমণ, থাকবে না ট্যাগিং এবং শেমিংয়ের রাজনীতি। একটি সুস্থ ধারার, একটি গঠনমূলক, জনকল্যাণমূলক একটি রাজনীতির ধারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ, যেখানে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আমাদের বন্ধুত্ব, আমাদের এই সম্পর্ককে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, বরং আমাদের সম্পর্কের কারণে রাজনীতি আরও সমৃদ্ধ হবে এবং সারা দেশের জন্য একটি উদাহরণ হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই যে নির্বাচনের আগে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ, সৌজন্যতা, নির্বাচনের পরে কি এগুলো কমে যাবে? আমার বিশ্বাস, আমি নিজের পক্ষ থেকে এটা ওয়াদা বলতে পারি যে জনগণ যদি আমার উপর আস্থা থাকেন, তাহলে আমি সবার আগে আমার বোনকে আহ্বান জানাবো যে আপনি আসুন, আমরা একসঙ্গে মানুষের ভাগ্য পরিবর্তন করি। আর যদি আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি নির্বাচিত হন, তাহলে আমি তার পাশে নিজেকে একজন কর্মী হিসেবে পেশ করব, যে আপনার সকল জনকল্যাণমূলক কাজে, সকল দেশের কাজে আপনার পাশে আমাকে একজন কর্মী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। এখানে যে সাধারণ ভোটাররা রয়েছে, যারা ভাসমান ভোটার, এই যে আপনি বললেন দোদুল্যমান অবস্থায় যারা সিদ্ধান্ত নেয়, এই ভোটারদের জন্য আপনি কী বলবেন? আমি তাদের প্রতি সবার প্রথম আহ্বান থাকবে যে বিপ্লব আপনাদের কারণে হয়েছে। আপনারা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, আপনাদের সন্তানদেরকে আপনারা সন্তান সহ মাঠে নেমে এসেছিলেন। এর জন্য আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। সময় এসছে আরেকবার ঘর থেকে বেরিয়ে আসার। আমাদের এই যে বিপ্লব 5 তারিখে শুরু হয়েছে, এটাকে পূর্ণতা রূপ দেওয়ার জন্য আমাদের দরকার এমন লোকদের বাছাই করা যারা জুলাই চেতনায় বিশ্বাসী, যারা পরিবর্তন চায়, যারা নতুন ধারা রাজনীতি চায়, যারা নতুন বাংলাদেশ চায়, তাদেরকে আজকে থেকে মাঠে নামতে হবে। আমি বলবো যে আপনারা নিজেরা নেমে আসুন, সম্পৃক্ত হন, আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, প্রবাসী সবাইকে বলুন যে আমরা মাঠে নেমে পড়েছি, আপনারা মাঠে নেমে পড়ুন। আসুন, যেভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আবার সময় আসছে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য। নির্বাচনী যে এই লড়াই, বাংলাদেশ জামাত ইসলামীর কাছে এটা একটু নতুন একটা
পরিবেশ, যে এরকম সুষ্ঠু পরিবেশ কখনো এর আগেও হয়নি, আপনিও এই লড়াইয়ে প্রথম, কোনো চ্যালেঞ্জ বা কোনো প্রতিবন্ধকতা দেখেন কি? আমি প্রতিশ্রুতি দেখি। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। জুলাই বিপ্লবে আমরা এমন জিনিস দেখেছি যেটা কখনো বাংলাদেশ মানুষ দেখেনি। এই জন্য আমরা আশাবাদী যে এই নির্বাচনে এতগুলো বছরটি পর এতগুলো জীবনের কোরবানির ফলে আমরা যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছি, এর মাধ্যমে বাংলাদেশ মানুষ পরিবর্তনের পক্ষে রায়। যারা প্রমাণ করতে পারবে মানুষের কাছে যে তারা নিজেরা পরিবর্তন হয়েছে এবং দেশকে পরিবর্তন করতে চায়, তারা পুরনো ধারার রাজনীতিতে বিশ্বাস করে না, একটি নতুন বাংলাদেশ তারা চায়, তাদের পক্ষে জনগণ রায় দেবে। এবং আমার বিশ্বাস এই নির্বাচন সারা বিশ্বকে চমকে দেবে ইনশাআল্লাহ। গত 17 বছরে আমরা দেখেছি যারা মন্ত্রী হয়েছে, সংসদ সদস্য হয়েছে, তারা এই যে পদ, মন্ত্রীর পদ, সংসদ সদস্যের পদ, অর্থাৎ মোটা দাগে বলা যায় যে রাজনীতিকে একটা ব্যবসায় রূপ দিয়েছিল। আপনি যদি সংসদ সদস্য হন বা এর চেয়ে বড় দায়িত্ব বা আপনার রাজনীতি, এটা কি আপনি কিভাবে পরিচালনা করবেন, না ওই সেই ব্যবসার যে সেই দিকে যাবে? দেখুন, আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, এবং এই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই জীবনটা শেষ নয়, এর পরের জীবনের সফলতায় আসুন। এই মূল্যবোধই আমাদেরকে এমন কিছু করতে বাধা প্রদান করে যেটা আইনের লঙ্ঘন এবং আমাদের যে ধর্মীয় বিশ্বাস তার লঙ্ঘন। আমাদের আইন এবং সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের ব্যক্তিগত সমৃদ্ধিকে দুর্নীতি হিসেবে আখ্যায়িত করে, এবং আমরা বিশ্বাস করি যে এটি শুধু একটি অপরাধী নয়, এটা সারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা, এবং অবশ্যই যারা এর সাথে সম্পৃক্ত তাদের এর পরের জীবনে খুব কঠিন জবাবদিহি এবং শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের এই বিশ্বাস আমাদেরকে এই ধরনের কোনো কাজ করা থেকে বিরত রাখে। এই বিশ্বাস থেকে আমরা যখন এখন মানুষের কাছে যাচ্ছি, আমরা অভ্যন্তরীণ আমাদের দলের ভিতরে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটি সংস্কৃতি চালু করেছি। আমি যে নির্বাচনে ব্যয় করছি, এর ব্যাপারে আমি আমার দলের কাছে জবাবদিহি করতে হচ্ছে, কোথায় ব্যয় করছি, কীভাবে ব্যয় করছি। ঠিক এভাবেই যেহেতু আমরা দলীয়ভাবে জবাব দিতে বিশ্বাসী, আমরা দলীয়ভাবে স্বচ্ছতায় বিশ্বাসী, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জনগণের মানুষ, মানে বাংলাদেশের মানুষ যখন আমাদের আস্থা রাখবে, আমরা দেখাবো যে রাষ্ট্রীয়ভাবেও এই জবাবদিহি এবং স্বচ্ছতা দেখানো সম্ভব। আমাদের দুইজন সাবেক মন্ত্রী প্রমাণ করেছেন যে দুর্নীতির মহোৎসবের মধ্যেও তারা সৎ থাকা যায়, এটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন। আমাদের ডাকসুতে যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, তারাও এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। আমার বিশ্বাস জনগণ যখন আমাদের রাস্তা রাখবে, আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব যাদের মধ্যে বিশ্বাস রয়েছে, যাদের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় রয়েছে, তারা শত প্রলোভনেও তাদের এই ব্যক্তিত্ব হারা হন না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার রাজনীতি এবং একটি নতুন বাংলাদেশ আমাদের হাত দিয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রধান বলেছেন যে তার দল থেকে যারা এমপি হবে তারা সরকারি গাড়ি নেবে না, বেশ কিছু এরকম টার্মস ইউজ করেছেন। আপনি এটার ব্যাপারে কী বলবেন? আমি বলবো যে আমাদের এটা কখনো উদ্দেশ্য ছিল না যে আমরা রাজনীতি করে গাড়ি বাড়ি বানাবো। আমাদের উদ্দেশ্য ছিল রাজনীতির মাধ্যমে আমরা বাংলাদেশ সমাজকে সংশোধন করব, মানুষের ভাগ্য পরিবর্তন করব, আর এর প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা আমাদের উপর রহম দৃষ্টি দেবেন, দুনিয়াতে শান্তি দেবেন, আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে সফলকাম করবেন। আমাদের লক্ষ্য এর পরের জীবন সাফল্য। সুতরাং এই বাড়ি গাড়ি আমাদের কখনো লক্ষ্য ছিল না। সুতরাং এটা আমাদের জন্য নতুন কোনো ঘোষণা নয়। আমরা এই বিশ্বাস থেকে রাজনীতিতে এসেছি যেখানে আমাদের ব্যক্তিগত কিছু পাওয়ার নাই, চাওয়া পাওয়ার নাই। সুতরাং উনি খুব কমই বলেছেন, আমরা এর চেয়ে বেশি স্বচ্ছতা আমরা প্রমাণ দেখাতে পারবো বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। সবশেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি সকাল থেকে রাত অবধি দৌড়াচ্ছেন, বাসায় যাওয়ার পর কি কোনো ক্লান্তি আসে কিনা? অবশ্যই আমার এই মানুষের কাজের জন্য, যখন মানুষের ভাগ্য পরিবর্তনের যে সংগ্রামে নেমেছি, এর জন্য সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমার পরিবার। আমার মেয়েরা আমার দীর্ঘ 8 বছর আমার দেখা পায়নি, কিন্তু আমার স্ত্রী, আমার মা, তারাও আমাকে যেরকম আশা করছে সেরকম পাচ্ছে না। কিন্তু আমরা পরিবার হিসেবে বিশ্বাস করি যে এই যে আমরা এই কাজে আছি, এর জন্য তারা যে আমাকে সাপোর্ট করছে, তারা যে আমাকে সময়, তাদের অধিকার, সময়ের যে তাদের প্রতি যে আমার অধিকার, সেটা থেকে আমাকে ছাড় দিচ্ছে, এর জন্য তারাও আল্লাহর কাছে প্রতিদান পাবে ইনশাআল্লাহ। আমরা পারিবারিকভাবে এই বিশ্বাসী
যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির ভিতরেই দুনিয়া এবং পরকালের সাফল্য নিহিত। এবং তারা সবাই আমার সাথে আছে। আমার মা, আমার স্ত্রী আমার সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং তারা আরও সক্রিয়ভাবে করবেন ইনশাল্লাহ সামনে। আমরা সবাই একই মূল্যবোধে বিশ্বাসী এবং পারিবারিকভাবে আমরা একটি আন্দোলনী পরিবার। এবং আমি যখন নিখোঁজ ছিলাম তারা আমার জন্য আন্দোলন করে গেছে। এখন মানুষের ভাগ্য পরিবর্তনের আন্দোলনে পরিবার আমার সাথে আছে। আমার বাবার একটি ইচ্ছা ছিল যে তাদের এই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আমরা যখনই দেখেছি যে মানুষ কোরবানি করতে শেখে, যখন ত্যাগ করতে শেখেন, সেই অঞ্চলের একটি পরিবর্তন আসে। ওনার বিশ্বাস ছিল যে ওনাদেরকে হয়তো হত্যা করা হবে, কিন্তু এর বিনিময়ে বাংলাদেশটি পরিবর্তন আসবে। যখন ওনাদের হত্যা করা হয় আমি গুম হয়ে যাই। লোকজন হতাশ হয়ে গেছিল যে হয়তো এগুলোর কোনো প্রতিফল মানুষ দেখতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ওনাদের শাহাদাতের বিনিময়ে লক্ষ তরুণ আমাদের এই আন্দোলনে আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্পৃক্ত হয়েছেন। এবং এখনও তরুণদের যে আমরা সম্পৃক্ত দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস তাদের এই আত্মত্যাগই এই সম্পৃক্ততাকে, এই তরুণদের আগ্রহকে বাড়িয়েছেন। এবং আমার বিশ্বাস তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটি নতুন ধারার প্রবর্তন হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদের রেখে যাওয়া সারা জীবনের যে একটি সংস্কৃতি রেখে গেছেন, যে ব্যক্তির জন্য জয়, দেশের জন্য রাজনীতি করা, এমন প্রতিষ্ঠান রেখে গেছেন যারা মানুষকে জনমুখী কার্যক্রম করছে। অলাভজনক প্রতিষ্ঠান, অসংখ্য অলাভজনক প্রতিষ্ঠান আমার পিতা প্রতিষ্ঠা করে রেখে গেছেন, যেগুলো তখনও থাকবে যখন আমরা কেউ থাকবো না, কিন্তু এগুলোর সওয়াব, এগুলোর প্রতিফল ওনার আমলনামায় লেখা হতে থাকবে। এই যে চিন্তাধারা, এটা পরবর্তী জেনারেশনও এটাকে ক্যারি অন করবে। আলটিমেটলি একটি মানব কল্যাণমূলক, জনকল্যাণমূলক একটি সমাজ আমরা দেখতে পারবো, এটা ওনার স্বপ্ন ছিল। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের বাস্তবায়নের নিদর্শন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং এটি একটি সমাজকে আলটিমেটলি পরিবর্তন করবে আমার বিশ্বাসী। আমার পরিকল্পনা হচ্ছে সেটাই, যে এমন কিছু কাজ রেখে যাওয়া, যখন আমাদের শরীর কবরে পৌঁছবে তখন সেই প্রতি কাজগুলোর থেকে, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার আমলনামায় আমার প্রতিদান পাবো, সেটা লেখা থাকবে, সওয়াব লেখা থাকবে। আমরা যে কাজ করে যাচ্ছি এটা শুধু আমার জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য। আমরা এমন কিছু লোক রেখে যাব, এমন কিছু প্রতিষ্ঠান রেখে যাব, এমন কিছু উপকরণ রেখে যাব যেটি পরবর্তী জেনারেশনকে, পরবর্তী প্রজন্মকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য উদ্বুদ্ধ করবে। সেটাই সফলতা, যে আমি আমার মৃত্যুর পর কি সদগায় জারি হিসেবে কী রেখে গেলাম। এটাই আমাদের লক্ষ্য। এবং আমার বিশ্বাস আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এরকম কিছু প্রতিষ্ঠান রেখে যাওয়ার পরিকল্পনা আমার রয়েছে। যেসব অলাভজনক প্রতিষ্ঠান, জনকল্যাণ প্রতিষ্ঠান আছে, সেগুলোকে আরও বৃদ্ধি করা, আরও ব্যাপক করা, এগুলো একটি অন্যতম কাজ। সেই কাজগুলোর জন্য আল্লাহ আমার হাত দিয়ে কবুল করেন। আল্লাহর কাছে এটাই আমার দোয়া এবং এটা আমার অন্যতম একটি জীবন উদ্দেশ্য ইনশাআল্লাহ।